আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৭৬ লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ঢাকা রাজশাহী মহাসড়কে প্রদীপ্ত সড়কবাতির অতিশয় আলোর ভিড়েও আবির অন্তর্জ্ঞানীয় মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিশঙ্কায় আবিরের ভুরু জগল কুঁচকে আছে, চেহারা লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের ঔজ্জ্বল্য চাঁদে আনমনে নিজের চাঁদকে খুঁজছে। হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে আওতায় রাখা প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুণ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অজানা নয়। গত বছরে দেওয়া ডায়মন্ডের রিংটা প্রথম প্রথম আঙুল থেকে খুলতেই চাইতো না মেঘ। আকলিমা খান হালিমা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন, এটা কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানভীর বহু কষ্ট ওই সিচুয়েশন সামলিয়েছে। তখন অনেক মেঘকে বুঝিয়ে আংটি খুলে রাখতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কে আতঙ্ক ক্রমে ক্রমে বেড়েই চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে তাই আলী আহমদ খান একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতেই আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ৯টার পরপর মেঘকে কল দিতে দিতে রেডি হতে লাগলো। পরপর দুবার কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসতেছে। আবির তাড়াহুড়োয় অফিসে চলে গেছে। তানভীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্প্যারো ড্রিম হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিররা যা কিছু অগোছালো রেখে আসছিল সব গুছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে। তাছাড়া বাসার কিছু কাজও বাকি আছে, সেগুলো করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে ১২টা থেকে ১টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা একা ঝিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি, তাই খুবই বোরিং লাগছে। মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূর এগোতেই একটা ছেলেকে দেখল। পেছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো। বন্যা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরদিন রাত প্রায় ৩টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়ে কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যেই না বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধঘুমে তলিয়ে গেছে। তানভীর দু একবার মৃদুস্বরে ডেকেছে, বন্যা ঘুমের ঘোরে শুধু হুঁ হাঁ করছিল। তারপর বন্যার আর কিছুই মনে নেই। গতকাল সারাদিনে একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সবকিছু বলে দিয়েছে কিনা সেটাও শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলায় তানভীর রাগী স্বরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলা। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভেতরে ভেতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছিল না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পেছনে ঘুরতে বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি সরি, আমি অন্য কেউ ভেবেছিলাম। সেই ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগী স্বরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট, বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি, সেকেন্ড ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না তাই সরি বলেছি। ইচ্ছাকৃত ভাই ডেকে সরি বলতে আসেনি। মুখে মুখে কথা বলছো আবার, এই জন্যই বলি মেয়ে মানুষ আসলেই ভেজাল। বন্যা একটু রাগী স্বরে বলল, আজব মানুষ তো। বন্যা যেই ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যার উদ্দেশ্যে বলল, সরি, ওর কথায় কিছু মনে করো না আপু। বেচারার ৩ দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করতেছে। বন্যা মুখ ফসকে বলে ফেলল, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপ তো হবেই। দুজনই কপাল কুঁচকে রাগী রাগী ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, এটা বুঝতেই কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত স্বরে জানতে চাইল, এভাবে ছুটছিস কেন, আর ছেলেগুলোই বা কে?
বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম উনি। মিনহাস কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করল, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি স্বরে একসঙ্গে বলে উঠল, ও। বন্যা রাগী স্বরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করল, তানভীর ভাইকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করিস না বলেই তো শুধু চোখের সামনে ভাইয়াকে দেখিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না ভিটু, ভাইয়া আসতেছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি আসবে? সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলছে মিস করে না। যে আসতে শুনেছে অমনি লাফায় উঠছে। মেয়ে মানুষ, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল উনি সত্যি আসবেন কিনা? উনি না আসলে আমি বাসায় চলে যাব, বিকেলে টিউশনি আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না। নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন। আমাদের কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশেপাশে তাকিয়ে দেখল, ওই ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। এদিকে তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানভীর হেসে বলল, আর একটু অপেক্ষা করুন, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় ৩০ মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষাই করছে। বারবার ফোন বের করছে, কিন্তু কল দিতে পারছে না। অকস্মাৎ আগের দেখা হওয়া দুটো ছেলের মধ্যে এক ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরল। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁট খানিক প্রশস্ত হলো। মৃদুস্বরে বলল, আগে নাও, তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কেন ফুল নিব? এর মধ্যে তানভীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুংকার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যা নিভু নিভু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারার পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথায় থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবেন না প্লিজ। আসলে কিছুক্ষণ আগে আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল। আপুর বদদোয়া উল্টো ফলে গেছে, এই খুশিতে এই ফুল দিতে আসছে। তানভীর কণ্ঠস্বর ৩ গুণ ভারী করে জানতে চাইল, কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপু কথাটা বলেছে ১ ঘন্টাও হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছে। গত ৩ দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়েও দেখেনি, সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, অন্য কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আখিতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদদোয়া দাও? না, উনি বাড়াবাড়ি করছিলেন তাই। তানভীর অগ্নিদৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎবেগে বলে উঠল, না না, ওরকম কিছু না। উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলছিল, তাই রাগ উঠে গেছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোমারও রাগ হয়? বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে দেখতে এত বড় হয়েছি, তার মন মতো কিছু না হলে ফোঁস করে ওঠে। ইদানিং আপনাদের দেখছি। তানভীর গলা খিঁকিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছো আসলে তেমন না। আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলে তানভীর মৃদু হাসল। বন্যা ভুরু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, আর জানতে চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করল, মেঘ কোথায়? এই যে দেখছো, আমি বোঝাতে চাই অ, আর তুমি বুঝছো ক।
তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল, আসলেই আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতে থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন? বসতে বলছি। বন্যা চুপচাপ উঠে বসল। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিররে সেই দৃশ্য দেখে মুচকি হাসল। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকল। 5 মিনিটের মধ্যে জবা গাছের ডাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে। নিরুদ্বেগ সেই চাহনি। এই চোখের ভাষা বোঝার সাধ্য কারো নেই। এভাবে তাকানোতে বন্যার থুতনিতেও ভাঁজ হয়ে আছে। তানভীর গম্ভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভুরু কুঁচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের কাছ থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করছিলে। আমি তখন মজা করছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয়ে আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে রইল। নিজের হাত বাড়িয়ে ডালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসল। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময়ই এখানেই নিয়ে আসে। দুজন মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টার স্বরে বলল, মিথ্যে কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে। তানভীর ভুরু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ও, তার মানে এমনিতে ভালো লাগে না। বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ স্বরে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে বোধহয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করল, রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি? করো। আবির ভাইয়া মেঘকে কবে বিয়ে করবেন? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করল, কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়, ভার্সিটিতে আসেনি? না। কি করে ও? সারাদিনে কতগুলো কল দিলাম, রিসিভ করার নাম নেই। নেটে পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলছিল সেটা কি মিটেছে? ধ্যাত, কিসের ঝগড়া? দুই স্টাফে ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠাইছে যেন বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞেস করল, কবে আসবে? আসছি যেহেতু, এখন বললেও কাল চলে যেতে পারবো না। চাচ্চু আগে আসতে বলেছিল আমায়, আমি পাত্তা দেয়নি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু করতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্রে ঝামেলা মিটিয়ে চলে আসব। এবার তানভীর বলল, আচ্ছা সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল, তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভ করে না। কষ্ট লাগতেছে ভাই। তানভীর কিছু বলার আগে আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত দিয়ে আসছে। আজও মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলে উনি রাস্তায় দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। ভালো না ব্যাপারটা? তানভীর আসলে রাস্তায় আটকে তানভীরকে নামিয়ে নিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম প্রথম তানভীরের বিরক্ত লাগলেও এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিনে অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীরও বাইরে। হালিমা খান কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করে উনি শান্ত গলায় বলেছেন, খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্র আবিরের মন আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পরপর কল দিচ্ছে। এমন করতে করতে একসময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না।
বাসায় কল দিয়েও আশানুরূপ উত্তর পায়নি। হালিমা খান বলেছেন জানেন না। মালিহা খান বলেছেন হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরকে কল দিচ্ছে। তানভীর সকাল থেকেই ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডের আম্মু অসুস্থ, সেখানে দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খানবাড়িতে। ও কি করছে, কেমন আছে কিছুই জানতে পারছে না দেখে আবিরের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অফিসের কাজেও বিশেষ মনোযোগ দিতে পারছে না। টেবিলে কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রেগে গেছে? এই জন্যই কি আমার কল রিসিভ করে না? কিন্তু মেঘ তো এমন না, ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করত। বিকেলের দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল। বরাবরের মতো এবারও কল রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন? বাসার কেউ কল রিসিভ করছে না। তোর বোনও রাগ করে বসে আছে। আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। আমি আব্বুকে ফোনেই সব বলে দিব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, আব্বু এখন কথা বলার অবস্থায় নেই। কেন? কি হয়েছে? সিফাত ভাইয়া বাসায় আসছেন। হোয়াট? হোয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না না, বড় আব্বু কিছু জানেন না। হুট করে চলে আসছে। এখন কি? রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিবে বোধহয়। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু? তুই বা বাহিরে কি করছিস? মেঘ কোথায়? আমি তানভীর উত্তরে বলল, আমি বনুকে নিয়ে বের হয়েছি। বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটা ওকে দে। বনু আমার পাশে নেই, ও পার্লারে গেছে। আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো কেন? সব ঠিক আছে তো? আবিরের একের পর এক প্রশ্নে নাজেহাল তানভীর। ঢোক গিলে ছোট করে বলল, সিফাত ভাইয়ের হাবভাব আমার সুবিধার লাগেনি। কি হয় বলা যায় না, তাই আগে ভাগেই বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দিব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়। হুম। আবির বাসায় নিয়ে আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরকে কল দিয়ে বেশিরভাগ সময় বাহিরে পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসায় গত 6 মাসে জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলে যেতে পারছে না। সবকিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করত আবির। প্রপোজ করে বাসায় সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত। কিন্তু এগুলোর কিছুই হলো না। মেঘকে ছোটখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখনো কিছু বলে উঠতে পারেনি। এদিকে মেঘেরও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানভীরের সাথেও কথা হয়নি আবিরের। আবিরের প্রচণ্ড মাথা ব্যথা। ওষুধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল, এখনো ওঠেনি। সিফাত কেন আসছিল, কি বলছে, এগুলো জানতে আম্মু, মামুনি, আব্বু, চাচ্চু সবাইকে কল দিচ্ছে। অথচ আবিরকে কেউ কিছু বলছে না। মালিহা খান বলেছেন উনি কিছু শোনেননি। আলী আহমদ খানকে জিজ্ঞেস করে উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপিকে পর্যন্ত কল দিয়েছে। কিন্তু উনি বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পরপর রুমে আসছে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গেছিল। সেই সবে এখন গোছাতে হচ্ছে। দিশাবিশা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পুরনো ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরিটরি বলে আসছি, তাই উনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা। রাকিব শোন। হুম, বল। আমাদের বাসায় যাবি একটু? বাসার কি অবস্থা কিছুই বুঝতে পারছি না। কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতেই খুব ভয় পাই। গেলেই 10টা কথা জিজ্ঞেস করবে। উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাঁশ খাবো।
তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগেই আমি সেখানে উপস্থিত থাকব। আবির কিছু বলতে পারল না। মুখের ওপর কল কেটে দিয়েছে। ৩ দিন পর আবির ঢাকায় ফিরছে। বেলা ১১টা বেজে ৪৭ মিনিট। বাসার মানুষের সাথে ১৯ ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। ৪-৫টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতে দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন, বাবা, ভালো আছো তো? আবির কোনো রকমে ভালো বলেই ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজাটা। রুম সম্পূর্ণ ফাঁকা। বিছানা টান টান করে বিছানো। এত গুছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো। চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? আলী আহমদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, আমি জিজ্ঞেস করছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানেই আছে। মানে? ও কোথায়? মোজাম্মেল খান এবার মৃদু স্বরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকহরে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলাম করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো। তোমার সাথে কি আমাদের ফাজলামোর সম্পর্ক? আবিরের কানে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে ৬ মাস সময় দিয়েছিলে। সেই ৬ মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবিরের দুচোখ টকটকে লাল হয়ে আছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনের শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দু হাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখ দেখে আবিরের কৃষ্ণ লাল চোখ দুটো আগ্নেয়গিরি লাভার ন্যায় রক্তাভ বর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশের বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় ৩০০ গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কে হুমড়ি খেয়ে পড়েছে। এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভাসতেছে। ১৯ ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারো সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানেক কল দিয়েছে, কিন্তু রিসিভও হয়নি একটা কলও। বাসার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির দু হাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কিছু বিশ্বাস করি না। সত্যি করে বলুন, মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, এক কথা তোমায় কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই। বাইরের ডেকোরেশনের লোকজন হাউকাউ শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্য কথা বলছেন ততক্ষণ আমি এই এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার। ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নিব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন।
আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, কি সব আবোল তাবোল কথা বলছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু চাচ্চু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার মেঘকে আমায় দিয়ে দেন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনোদিনও কোনো আঁচড় পড়তে দিব না। প্লিজ। আলী আহমদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামুনিকে ভালোবাসো এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনের ফোকাস করো। মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় ৫ থেকে ৭ মিনিট আবির আর আলী আহমদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাইরে, তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে। মনকে বোঝাচ্ছে মেঘের কিছুই হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না। তানভীর সবকিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করল, মামনি, তুমি তো জানো মেঘ কোথায়? প্লিজ বলো। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল কণ্ঠে তাকালেন। কিছু বলার আগে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না। ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য। গত ৯টা বছর বুকের ওপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। আর সেই যোগ্যতা দিয়ে মেঘকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে কি আর হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সবটুকু দিয়ে চিৎকার করল, আমি অন্য কিছু শুনতে চাই না। শুধু বলুন, আমার মেয়ে কোথায়? কথাটা কানে ঢোকা মাত্রই আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের ওপরে থাকা কাচের জগটা শক্ত করে ধাক্কা মেরে মাত্রা অতিরিক্ত রাগে চিৎকার করল, মেঘ আমার মানে আমারই। আমৃত্যু মেঘ আর আমি থাকবো। শোনো, এখানে না আমি প্রপার রিয়াকশন দিতে পারছি না। মানে চিৎকারের জায়গায় রাগান্বিত কণ্ঠে যে কথা বলবো এটা বলতে পারছি না। কারণ এখন রাত ১২টা ৫৯ মিনিট, অর্থাৎ ১টা বাজতে আর ১ মিনিট বাকি আছে। আসলে কালকে মানে ১১ তারিখ ১১ তারিখে আমি এই ভয়েসটা দিচ্ছি। মানে রাত ১২টার পর তো ১১ তারিখ হয়ে গেছে ১০ তারিখ থেকে। আমি রাত ১টার দিকে এই ভয়েস দিচ্ছি শুধুমাত্র কালকে আমার কলেজে যাওয়া লাগবে তাই। কলেজে আমার কাজ আছে। কাজটা হলো, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষার ডেট দিয়েছে। এখন আমার তো বইপাতি কিছুই কেনা নাই। আলহামদুলিল্লাহ। আমি তো পড়াশোনা সম্পর্কে কিছুই অবগত নাই। সারাদিন এই উপন্যাস করে আমার দিন যাচ্ছে। এখন কালকে কলেজে যেয়ে মানুষের হাত পা ধইরে মনে করো পড়ার ব্যবস্থা করতে হবে। মানে কোনটা কোন বই কিনবো, কি করলে ভালো হয় সবকিছু মানুষের কাছ থেকে, মানে ক্লাসমেটদের কাছ থেকে জেনে নিতে হবে। তোমরা একটু দোয়া কইরো বোন আমার জন্য। এত কষ্ট আমি নিতে পারছি না। পরীক্ষায় যদি ফেল হয়, আল্লাহরে! মান-সম্মান সব শেষ। জীবনে কোনোদিন ফেল করলাম না আর এই অনার্সে এসে যে এই উপন্যাসের জন্য কিনা ফেল করব। দোয়া করো। তোমাদের অরোরা আপু যেন পরীক্ষায় ফেল না করে, আল্লাহ! মেঘ আমার মানে আমারই। আমৃত্যু মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাচের জগে থাকা দুটো গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিঝরা চোখ দুটো দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির। কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে খাওয়া নেই। শরীরে তেমন জোরও পাচ্ছে না। ঠিকমতো কথাও বলতে পারছে না।
আবারও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। আকস্মিক এলোপাথারি ছুটল নিজের রুমের দিকে। ১ মিনিটের মধ্যে পুনরায় নিচে নামল। ২ হাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন? নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি, মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন। ছোট করে বললেন, আবির, মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচ্চু। মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হবার আগে আলী আহমদ খান রাগী স্বরে বললেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নীরের দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমদ খান বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পাশের দিকে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বলল, ১০ মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগে আলী আহমদ খান আঁতকে উঠলেন। কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সর্বসামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেঘকে এনে দেবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির, প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। মেঘ এখনই আসতেছে। আলী আহমদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে তপ্তস্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির, আমি জানি তুমি এত দুর্বল মানসিকতার ছেলে নও। ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ। তাই বোকার মতন এমন কোনো কাজ করো না, যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। গলা অবধি শুকনো মুখ। তবুও জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করল। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করল, চাচ্চু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। যখন ৬ বছরের অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল, কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, আর যাই হয়ে যাক না কেন, আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম, তাহলে সেই দিন ওকে প্রমিস করতাম না। আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতামও না যে আমার ওকেই লাগবে। হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতো না। আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান-সম্মানও এভাবে নষ্ট হতো না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আব্বু, আমি সত্যিই দুঃখিত। আপনার মতো এরকম বিচক্ষণ মানুষের সন্তান আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবারও হলেও ভাবতাম। সবসময় তো আপনি বলে এসেছেন, কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরকে হৃদয়ে সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের দুচোখ বেয়ে স্বচ্ছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরবে কাঁদছেন। আলী আহমদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না। বোধশক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেনি তিনি। আলী আহমদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, দৃঢ় মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজে আঁতকে উঠেছেন। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সপ্তপর্ণে নিজের চোখ মুখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, ১০ মিনিট সময় শেষ। আলী আহমদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি ১ থেকে ৩ পর্যন্ত গুনব। এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। ১।
মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। অকস্মাৎ আলী আহমদ খানের নজর মেইন গেটের দিকে পড়ে। মেইন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আখিতে উদ্বেগ স্পষ্ট। ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরো কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডের মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরো 7-8 মাস আগেই মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, ইচ্ছামতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না। এমনকি জোরে চিৎকার করেও কিছু বলতে পারছিল না। আলী আহমদ খানের নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘুরালো। সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপির পাড়ের শাড়ি। কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদর আরো বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ। মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অবিক্ষুব্ধ হয়ে রইল। অন্যমনস্কতায় আবিরের দুচোখ বেয়ে তখনও নীরব দিয়ে অশ্রু পড়ছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তে আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলী আহমদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যবাহিতভাবে ছুটল। মেঘের ঠিক সামনে গিয়ে দু হাঁটুতে ভর ফেলে ধপ করে বসে পড়ল। অকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হাতে ঝাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করল। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর প্রাণে তাকালো। সকলে নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছে। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদুরে স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতরটা ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত ৩-৪ দিনে বুকের ভেতরে যে ঝড় চলছিল, সে ঝড়ের সমাপ্তি ঘটেছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার ওমেদ আবিরের অস্তিত্বকে উধাও করে তুলছিল। তার ওপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে। বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। অকস্মাৎ তানভীর বাহির থেকে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণস্বরে বলল, চোখ বেয়ে যদি এক ফোঁটাও পানি পড়ে আর কিঞ্চিত মেকআপও নষ্ট হয় তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি। আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, এখানে যদিও একটা পার্ট বলা হয়েছে, কিন্তু এই একটা পার্টের মধ্যে 4টা আছে। কারণ ৭৫-১, ৭৫-২, ৭৫-৩, ৭৫-৪, তাহলে কয়টা পার্ট হলো? একটা ভিডিওর মধ্যে 4টা পার্ট আছে। আমি চিন্তা করছি কালকে আমি কলেজে যেতে পারবো কিনা। এখন রাত ১টা ১৪ বাজে। তারপরেও কিছু মানুষের আমি মন জয় করতে পারলাম না। আসলে না, জীবনে সবার মন জয় করা যায় না। আমার এখন তাই উপলব্ধি হয়। আমি এত কিছু করছি, এত নিজের উপরে প্রেশার নিচ্ছি। তারপরেও কিছু মানুষ এসে বলবে, "তুমি ওইটা করলে না, তোমার এইটা হলো না, তোমার এইটা ঠিক না, তোমার ওইটা ভালো না।" এখন অনেক রাত তো, ওইজন্য পেট ফেটে অনেক কথা বের হয়ে আসছে। যাই হোক, গল্পে আসি আবার। এই শুনো, গল্পে আসার আগে একটা কথা বলি। অনেকেই কমেন্ট করে বলো, "আপু আপনি অতিরিক্ত কথা বলেন।" আমি এই কথাগুলো না বললে, তোমাদের সাথে কথা না বললে কি ভালো লাগবে বলো তো? আমার এই কথাগুলো বলাই লাগে। আর তোমরা যারা আমার কথাগুলো পছন্দ করো না, তারা অবশ্যই ভিডিও একটু টাইমে দেখবা। ঠিক আছে? তারপরেও ব্যাড কমেন্ট করো না গো। ব্যাড কমেন্ট করলে ভিডিও বানানোর ইচ্ছাই থাকে না আমার। আমি খুব নরম মনের মানুষ। আমি অনেক কষ্ট পাই। তাই ব্যাড কমেন্ট করো না। মোটিভেট করতে না পারলেও অন্তত ডিমোটিভেট করো না। ঠিক আছে? খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান।
সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা ৩-৪ জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতে আলী আহমদ খান হুংকার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এ কথা সকাল থেকে শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়েবাড়িকে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলেছো। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়েবাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না। এখন আর ভুল হবে না। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখে এলাকার মানুষের তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে গেছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান, একটা কথা বলি? হ্যাঁ। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি ১ বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্যই। মানে? তানভীর বলেছে, মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাওয়ার কথা বলতে বলেছি তোকে? তানভীর ঠোঁট চেপে ডান হাতে ২ আঙুল কানে ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। দূর শালা। আবির কপট রাগী স্বরে বলল, শালা না, সম্বন্ধী। আবির ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নেব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশ্যুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমদ খান সহ উপস্থিত সবাই আঁতকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন? আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠেছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছেন। ৩ দিন আগে, মানে অতীতে ফ্ল্যাশব্যাক করা হচ্ছে, বুঝছো? সন্ধ্যার অনেক পরেও আলী আহমদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের ওপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎই বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনি সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছে। সিফাত অফিস থেকে বের হওয়ার ১০ মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল, ভেতরে আসতে পারি? আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো আসো, ভেতরে আসো। রাসেলকে ক্ষণিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পেছন ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকল, এই তানভীর, ভেতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ, না করবেন না? ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চাই। এখন আপনার সমর্থন প্রয়োজন। প্লিজ, না করবেন না? আলী আহমদ খান রাগী স্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে?
তানভীর চটজলদি উত্তর দিল, না না, ভাইয়া কিছুই জানে না, আমরা নিজে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করল, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না। কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে। শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজেদের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে। মেঘকে বিয়ে করতে চাই, কিন্তু আপনারা রাজি হবেন না, সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না। আর না মেঘকে কিছু বলেছে। এখন মেঘও আবিরকে খুব বেশি পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এবার আলী আহমদ খান প্রশ্ন করল, এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ের কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নিবে। যদি আমি মেনে না নেই তখন? রাকিব আঁতকে উঠে বলল, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে যে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করল, কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে, আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলে ভাইয়া বনুর কাছে প্রেম করার চিন্তা করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়মনীতি ভেঙে নয়। তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল, "কো- কোন নিয়মনীতি ভাঙার কথা বলছেন? যেই নিয়মনীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়মনীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়মনীতি কি সন্তানের জীবনে থেকে বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরে একই কথা। প্রায় ৩০ মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপ আলাচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছে। রাকিবদের বিদায় দিয়ে তানভীরের সাথে প্রায় ৪০ মিনিটের মতো কথা বলেছে। সেখানে বসে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। উনার সাথে আলোচনা শেষ করে আলী আহমদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটি দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পেছনে লুকানোর চেষ্টা করল, কিন্তু আলী আহমদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে ৩ দিন পরে তোমাদের বিয়ে দিয়ে দেব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার সত্য মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী ৩-৪ দিন আমার কাছে জমা থাকবে। আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাহিরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন,
তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতরে উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনতেই মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই নিষ্পিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেয়ে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করল। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো শুনি একটু। মেঘের বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুর সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনের আশা আজ পূর্ণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার কাছে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো, তাহলে আমি এইবার জিতব। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে। আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কিন্তু কি? কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেই দিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার সাপ্লাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করেছে। আচ্ছা, সাপ্লাই বলতে হচ্ছে ওই যে একবার মেঘকে বলছিল না যে আমার বাড়ির আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা তুই বাড়ি থেকে পা ফেললেই আমি খোঁজ পাই। ওই ওদেরকে সাপ্লায়ার বলা হয়েছে, বুঝছো? মানে যারা খবর তার কাছে পৌঁছায় দিত। মানে তাদেরকে তানভীর ফোন দিয়ে মানে তাদেরকে আবিরের কল ধরতেও নিষেধ করছে, বুঝছো? সবই আলী আহমদ খানের কথাই করেছে। উনার কথা না মানলে উনি মেঘ আবিরের বিয়ে মানবে না। এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসার কেউই কিছু জানতে পারেনি। কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি। তাই আলী আহমদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাহিরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সবকিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খানও আগে থেকে রাজি ছিলেন। তাছাড়া মেঘেদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়। সেজন্য আলী আহমদের কথাই ছিল শেষ কথা। আচ্ছা, এই কথাগুলো এতক্ষণ অতীতে হচ্ছিল। এখন আমরা বর্তমানে আসি, বুঝছো? লজ্জায় অসাড় মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগেন্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোলে থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভুরু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যিই কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করল। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখব? আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতব্বারি। মিম ভেংচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ দেখো খুশিতে পাগলই হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল।
নিজের রুম থেকে আবিরের জামাকাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসে থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর করে হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতে আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল রিসিভ করে না। মেঘ মেকি স্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলাও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না, আমাকে কিছু জানালোও না। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করল, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে? ওকে ওকে। মেঘ জামা বিছানার ওপরে রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলো আবির নাচের মনোযোগ নষ্ট করেনি, এখন তানভীরকে ডেকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, শালা, তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগে তানভীর দু হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে বেলকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমদ খান মৃদুস্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কি করে? তানভীর সিঁড়ি দিয়ে দাঁড়াতে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ডে চলার পরে অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চয়ই পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারব না তো কি চুমু খাবো? অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আসিসই। মেঘ ঠোঁট উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? সেজেগুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। দূর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোমান্স। মেঘ অবিশ্বাস্যের চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করল, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তোর সাজ নষ্ট করতে বাধ্য করিস না, প্লিজ। মেঘ নিজেকে সামলে উষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভুরু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর পাগলামি সহ্য করবে না তা কি করে হয়? সোনা। সোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগে চোখে তাকাতে আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানায় এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়া যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাইরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরে ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে। তখন এর জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগাড়ে অনেকগুলো জায়গার নাম বলল।
আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই ৩ দিন কি শুধু জায়গার নাম ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেওয়া না, এর প্রতিশোধ আমি কড়াইগন্ডায় ফেরত নিব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলেছে আর মনে মনে আবিরকে বকেছে, বেহায়া বিয়াদব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলা আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎবেগে বিছানার উপরে রেখে দেওয়া টাওয়ালটা নিয়ে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মেঘ ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবিটা কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। ফুফা তোমাদের ডাকছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যায়। মালা দাঁতে দাঁত চেপে দুহাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনের চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করেনি, নয়তো মালাকে অনেক দিন আগেই শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসল, কিছু বলার প্রয়োজন মনে করল না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামার বাড়ির মানুষ এখনো আসেনি। মায়েশা আপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বউভাতে অন্ততপক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা বলে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়েই যাচ্ছে। আবির আচমকা তানভীরের এক হাত পেছন থেকে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই। আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামির দল। ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল তোদের? তোদের সবকটাকে দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি। ভাবতে পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি। মেঘ উত্তরে বলল, হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বন্যাকে কলের পর কল দিয়েই যাচ্ছে। দেখে আবির মৃদুস্বরে বলল, যতই চেষ্টা কর, আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার ইচ্ছে নেই আমার। আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকেও নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগেই যাচ্ছে। একবার তানভীর আরেকবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশুটের লাস্টের দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে। সাথে দুটা কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো। যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাইরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সবকিছু ঠিক হয়েছে। যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের কিন্তু 2 দিনেরই দাওয়াত। আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে।
আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সঙ্গে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না। বন্যাকে নিয়ে যাও। মেঘ আমাকে আরো ৫ বছর আগে থেকে বলে রেখেছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও ৩ দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম। বন্যার বিয়ে না হলে আমি আব্বু-আম্মুকে বুঝিয়ে ৩ দিনের জন্য পাঠাবো। এখন দেখো মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে আর বেরই হচ্ছে না। গত ২ দিন আব্বু অসুস্থ ছিল। এ অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল না ঠিকই, তবে ২৪ ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে যেতাম তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল। মেঘের ভাই তোর সাথে দেখা করতে আসছে। আমি দরজা খুলব না। ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানে দাঁড়িয়ে আছে। দরজাটা খোল। বললাম তো খুলব না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা, প্লিজ দরজাটা খুলো। আপনি চলে যান এখান থেকে। ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বনু বিয়েতে বসবে না। কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামল। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খুলো। আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদুস্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতে তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি? মেঘের চিন্তায় আমি দুরাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেই দিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমারও নিজেকে মারতে ইচ্ছে করছিল। আপনাকে কত শত কল দিয়েছি। এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশা-বিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ। ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটাবারের জন্যও কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে উষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বোনও চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ের সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বনুর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল। আর আমি গত ৩ দিনে নিজের ইচ্ছাতে কোনো দিকে পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলেও পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার কাছে বা কারো কাছে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি, তাহলে বিয়েই বাতিল। একজন মানুষ যদি ১০ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটা কথা বলবো, একটু সময় আর একটু সুযোগ আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াও থ্রেটের ওপরেই ছিল। বিভিন্ন প্রয়োজনে বরাবর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল, যেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না। আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? তোমাদের কারোর কোনো দোষ নাই গাইজ। আমার দোষ। আমার ঘুমে চোখ আটকাই যাচ্ছে। আমি কথা বলার মতো আমার শক্তিই পাচ্ছি না জানো? এখন বাজে ২:৩০, অর্থাৎ রাত ২টা ৩০। আমার আবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়নি। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আমার এখন কানতে ইচ্ছা করছে রে।
যাই হোক, ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো, ভালো কমেন্ট করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমি তোমাদের সাথে আছি। তোমাদের সবথেকে গণ্যমান্য, জঘন্য, অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। বাই দ্য ওয়ে এটা কিন্তু মজা করে বললাম। আমি জানি আমি তোমাদের অনেক প্রিয়। যাই হোক, ভালো থাকো। আল্লাহ হাফেজ। কালকে পর্যন্ত বেঁচে থাকি কিনা দেখা যাক। বেঁচে থাকলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।